বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদী নির্বাচনী প্রচারে এসে এক জনসভা থেকে নানা অনিয়ম দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন। রোজভ্যালি চিটফান্ড, সারদা চিটফান্ড, কয়লা চুরি, পশু কেলেঙ্কারি, রেশন দুর্নীতি, চাকরি চুরি ইত্যাদি সাম্প্রতিক শিক্ষাক্ষেত্রে নিয়োগে রেকর্ড করা দুর্নীতি জড়িয়েছে মমতার দল এবং তার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। ভারতে দ্বিতীয় দফা ভোট শেষ হওয়ার পর উত্তরবঙ্গের এক জনসভা থেকে তৃণমূলকে নিশানায় রেখে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষকদের এই পরিস্থিতির জন্য দায়ী এই দল মানে তৃণমূল। भविष्य को दांव पर लगा रही है और शिक्षक भर्ती में घोटाला करके आपके बच्चों के भविष्य को दांव पर लगा दिया। भाइयों बहनों, टीएमसी भ्रष्टाचार की दुकान खोल करके भ्रष्टाचारी देर के छाड़बो ना, ये था मोदी गारंटी। কলকাতা হাইকোর্টের রায়ে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের টিচার রিক্রুটমেন্ট এর পুরো প্যানেল বাতিল। প্রায় 25,000 শিক্ষক এখন স্কুল থেকে গাছের তলায়। এর জন্য দায়ী কে? দিদি না মোদি না এসএসসি কমিশন? কারণ চাকরি বাতিলের জন্য বিজেপিকে দায়ী করছেন আমাদের দিদি মানে মমতা ব্যানার্জি। এদিকে আবার মোদিজি বলেছেন এই তৃণমূলের জন্য প্রায় 25,000 শিক্ষক পরিবারের রুজি রুটি শেষ হয়ে গেল। এমনকি নিজের দলেরও অর্থাৎ তৃণমূলেরও অনেক শিক্ষক ছিল, তাদেরকেও শেষ করে দিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এবার কি তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের জোড়াফুল শেষ হতে চলেছে? এই লোকসভা নির্বাচনে উন্নয়ন, বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো বিষয়ের পাশাপাশি দুর্নীতি একটা বড় বিষয়। লাস্ট কয়েক বছরে তৃণমূলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। তৃণমূলের প্রায় হ্যাভিওয়েট নেতা এখন জেলে বন্দী। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে মোদী প্রায় 9 বার পশ্চিমবঙ্গে এসেছেন। তার প্রতিবারই বক্তব্যের কেন্দ্রবিন্দু ছিল তৃণমূলের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগ, নারী সুরক্ষা ইত্যাদি। बंगाल के नौजवानों के लिए सवाल उठाता हूँ, बंगाल की माताओं बहनों के लिए सवाल उठाता हूँ, बंगाल में कानून व्यवस्था के लिए सवाल उठाता हूँ। तो दीदी क्या करती है? जवाब नहीं देती है, उसको गाली देती कहती है मोदी से कान पकड़वा कर उठक बैठक करवाएगी। दीदी, ओ दीदी, आदरणीय दीदी, आपने बंगाल की गरीब जनता को लूटने वाले तोलाबाजों के कान मरोड़े होते अपने सबसे प्रिय वाइफों से उठक बैठक करवाई होती तो आज ये दिन आपको देखने नहीं पड़ते। दीदी, ये आपका विदाई समारोह है। देखो, এ রাজ্যে যে নারী সুরক্ষিত নন তার প্রমাণ পশ্চিমবঙ্গবাসী কয়েক মাস আগেই দেখতে পেল। সন্দেশখালীর মতো ঘটনা দেশ তথা বিশ্বের কাছে যে মেসেজ গিয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। চাকরি চুরি, কয়লা চুরি, রেশন চুরি, রোজভ্যালি চিটফান্ড, সারদা চিটফান্ড ইত্যাদি নির্বাচনের আগে বারবার মনে করে দিচ্ছেন মোদী দিদিকে। এইসবের ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন কোনো কাজ নেই যেটা কাটমানি ছাড়া হয়। এবার শিক্ষাক্ষেত্রে দুর্নীতি একটি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, বোঝা যাচ্ছে এবার মনে হয় দিদির শেষ পালা। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দুর্নীতি আর দুর্নীতি, এই নিয়ে রাজ্যের রাজনীতি তোলপাড়। শুধুমাত্র রাজ্যের বিরোধীরা নয়, এই দুর্নীতিকে কেন্দ্র করে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপিও, কংগ্রেস, সিপিএম। কয়েক বছর আগে পরীক্ষায় পাস করেও চাকরি না পাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করেন বহু শিক্ষার্থী। শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের নিজেদের কথা জানিয়েও কোনো লাভ হয়নি। এরপর 2019 সালে এই প্রতিবাদ আন্দোলনের চেহারা নেয়। অনশনে বসেন চাকরি প্রার্থীদের মধ্যে অনেকে, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এরপর আদালতের দ্বারস্থ হন তারা। 2021 সালে হাইকোর্টে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা রুজু করা হয়। পাশাপাশি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়েও মামলা রুজু করা হয়। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যাওয়ার পর এই মামলা সংক্রান্ত বিষয়ের উপর জোর দেওয়া হয়। আর ওই বছরই এই দুর্নীতির তদন্তের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেন। সিবিআই তদন্তের পর প্রকাশ্যে আসে একাধিক হ্যাভিওয়েট তৃণমূল নেতার নাম। বেরিয়ে আসে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য আরো অনেক দুর্নীতি। আর এইসব দুর্নীতির সব চক্রান্ত প্রথম থেকে জানতেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। বর্তমান পশ্চিমবঙ্গে এমন এক কঠিন সিচুয়েশনের মধ্যে শিক্ষিত যুব সমাজ সাফার করছে যা ভবিষ্যতের বড় ইফেক্ট পড়তে পারে। এইসব শুধুমাত্র পশ্চিমবঙ্গের উদাহরণ। এইরকম পরিস্থিতি সারা ভারতবর্ষে তৈরি হচ্ছে, যা শুধুমাত্র রাজনৈতিক দলগুলির কারণে যুব সমাজকে বেকারের দিকে ঠেলে দিচ্ছে।
ওয়েস্ট বেঙ্গল নয়, সারা দেশে আনএমপ্লয়মেন্ট হুহু করে বাড়ছে। ডিগ্রি আছে, স্কিল আছে, শিক্ষিত, কোয়ালিফাইড এরকম বড় বড় স্টুডেন্ট বসে আছে। দেশে কর্মহীনদের মধ্যে প্রায় 83% হলো যুব সমাজ। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ ILO 2024 সালে একটি রিপোর্ট এই তথ্যে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বেকার দূরীকরণ, আত্মনির্ভর ভারত নিয়ে প্রচার করছেন লোকসভা ভোটের আগে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একটি রিপোর্ট অনুযায়ী 2000 সালে শিক্ষিত যুবকদের 54% ছিল কর্মহীন। 2022 সালে তা বেড়ে হয়েছে 66%। বর্তমানে যুব সমাজের জীবন শুধুমাত্র টাইম পাসে পরিণত হচ্ছে। আগামী 5 বছরে প্রায় 30 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। এবারের বাজেটে ঘোষণায় উঠে আসে এই তথ্য। তবে কর্মসংস্থান তৈরির এই বিষয়টি সহজ হবে না। সাম্প্রতিক বছরগুলোয় ভারতের বেকারত্বের হার অন্যান্য উদীয়মান ভারতের অর্থনীতির দেশগুলোকেও ছড়িয়েছে। ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন 2024 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের যুব সমাজ বেকারত্বের প্রায় 83% এবং মোট বেকার যুবকদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রাপ্ত যুবকদের অংশ 2000 সালে 35% থেকে প্রায় দ্বিগুণ হয়ে 2022 সালে 65% হয়েছে। ভারতের বেকারত্বের হার দিনের পর দিন হু হু করে বাড়ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, ভারতে বেকারত্বের হার 6 বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে, মানে কমেছে। গ্রাম ও শহর উভয় ক্ষেত্রে বেকারত্ব দ্রুত হ্রাস পাচ্ছে। উন্নয়নের সুফল গ্রাম ও শহর উভয়ে সমানভাবে পৌঁছেছে এবং নতুন সুযোগগুলি গ্রাম ও শহর উভয় ক্ষেত্রে সমানভাবে বাড়ছে। বিগত সরকারের দক্ষতা উন্নয়নের প্রতি অবহেলার কথা তুলে ধরে বলেন, আমাদের সরকার দক্ষতার গুরুত্ব বুঝে এর জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করে আলাদা বাজেট বরাদ্দ করে শিল্প গবেষণা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা খুবই জরুরি। দক্ষতার উপর ফোকাস উল্লেখ রেখে প্রধানমন্ত্রী 9 বছরে প্রায় 5000 নতুন ITI স্থাপন করেছে। যে কোনো দেশের শক্তি, যেমন তার প্রাকৃতিক বা খনিজ সম্পদ বা এর দীর্ঘ উপকূল রেখা ব্যবহার করার ক্ষেত্রে যুবকদের শক্তির গুরুত্ব তুলে ধরেন। চিন্তা ভাবনা ভারতের যুবকদের ক্ষমতায়ন, যা সমগ্র বাস্তুতন্ত্রে অভূতপূর্ণ উন্নতি রেখেছে। ভারত তার যুবকদের দক্ষতা এবং শিক্ষার মাধ্যমে নতুন সুযোগের সুবিধা নিতে প্রস্তুত করেছে, কারণ তিনি প্রায় 4 দশক পরে নতুন জাতীয় শিক্ষানীতি তুলে ধরেছেন। গ্লোবাল স্কিল ম্যাপিং সংক্রান্ত ভারতের প্রস্তাব সম্প্রতি G20 সম্মেলনে গৃহীত হয়েছে, যা আগামী সময়ে যুবকদের জন্য আরও সুযোগ তৈরি করতে সাহায্য করবে। এদিকে মোদি বলছে দেশে বেকারত্বের হার কমেছে, অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছে বেকারত্বের হার এই কয়েক বছরে বেড়েছে। প্রায় 90% কর্মী অপ্রাতিষ্ঠানিকভাবে কাজে নিয়োজিত থাকে, যেমন নিয়মিত কাজের দায়িত্ব, যা 2000-এর পরে ক্রমাগত বৃদ্ধি পায়, যা 2018-এর পরে হ্রাস পায়। একটি রিপোর্টের আরও বলা হয় যে জীবিকা নির্বাহের ব্যাপক নিরাপত্তাহীনতা রয়েছে, শুধুমাত্র একটি ছোট % সামাজিক সুরক্ষার আওতায় রয়েছে। আরও খারাপ ব্যাপার হলো চুক্তিবন্ধকরণের পরিমাণ বেড়েছে, মাত্র স্বল্প % নিয়মিত কর্মীদের দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আনা হয়েছে। কর্মসংস্থার অভাব তরুণদের মধ্যে উচ্চ স্তরের বেকারত্বের দ্বারা প্রতিফলিত হয়, বিশেষ করে যারা উচ্চ শিক্ষা অর্জন করেছে। অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি কম বেতনে চাকরি নিতে ইচ্ছুক নয়, যা বর্তমানে পাওয়া যাচ্ছে, বরং ভবিষ্যতে আরও ভালো কর্মসংস্থানের আশায় অপেক্ষা করে থাকে।